আচ্ছা, আমরা আজকের এক ক্লাসে এসএসসি চ্যাপ্টার 17 পরিসংখ্যান চ্যাপ্টারটা কমপ্লিট করার ট্রাই করব। পরিসংখ্যান, ঠিক আছে। আমরা কি শেষ করার ট্রাই করব? এসএসসি চ্যাপ্টার 17কে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যদি নাও পারি তো অ্যাটলিস্ট 70 থেকে 80%, সর্বনিম্ন 70 থেকে 80% কমপ্লিট করে দিয়ে দেবো আজকের ক্লাসে, যেটা দিয়ে এসএসসি পর্যন্ত কভার হয়ে যাবে, মানে 70 to 80%। বাট ট্রাই করবো 100% কমপ্লিট করার। ওকে, সবার প্রথমে আমরা একটা পেজ দিই যেটা মুখস্থ করে ফেলবা। এই একটা পেজ যদি মুখস্থ করে ফেলো তাহলে আশা করি যে এর বাহিরে আর কিছু থাকে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তিনটা চিত্র আসে, একটা হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, আর আসে অজীব রেখা। এখন আয়তলেখের জন্য আমাদের কি করতে হয়? সবার প্রথমে শ্রেণীব্যক্তি বের করতে হয়। প্রত্যেকের ক্ষেত্রেই শ্রেণীব্যক্তি দেওয়া লাগে, লাইক আয়তলেখ হোক, গণসংখ্যা বহুভুজ হোক, অজীব রেখা হোক, সবগুলোর ক্ষেত্রেই শ্রেণীব্যক্তি দেওয়া লাগে, আবার গণসংখ্যাও দেওয়া লাগে। কিন্তু পার্থক্য এই তিনটার ক্ষেত্রে একটা জিনিস চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন আয়তলেখের ক্ষেত্রে শুধু চেঞ্জ হবে কি বলতেছে, প্রথমে লিখবো শ্রেণীব্যক্তি, তারপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর শেষে গণসংখ্যা। তার মানে মিডিলে কি থাকে? আয়তলেখে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা আগে লিখে দিচ্ছি। আয়তলেখ আঁকতে হলে আয়তলেখের ক্ষেত্রে আমরা কি লিখবো? শ্রেণীব্যক্তি, তারপরে আমরা লিখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 2 নম্বরটায়, প্লাস অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া শ্রেণীব্যক্তি তো প্রশ্নে দেওয়া থাকবে, আমরা উঠামো জাস্ট, আর গণসংখ্যাও প্রশ্নে দেওয়া থাকবে। শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর হচ্ছে আমাদের গণসংখ্যা। কি গণসংখ্যা? তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা আয়তলেখে শ্রেণীব্যক্তি প্রশ্নে দেওয়া আছে, গণসংখ্যাও প্রশ্নে দেওয়া আছে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে লিখব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা হচ্ছে ওই শ্রেণীব্যক্তিটাকেই আমরা একটু ভেঙে লিখব। ধরো তোমার দেওয়া আছে 45 থেকে 49, শ্রেণীব্যক্তি কত দেওয়া আছে? 45 থেকে 49। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে 45 থেকে 0.5 কমাবা, তাহলে 45 থেকে 0.5 কমালে হয় 44.5, আর 49 ছিল না, 49 থেকে 0.5 বাড়াবা, মানে বাঁ দিকেরটা থেকে 0.5 কমাবা, ডান দিকেরটা থেকে 0.5 বাড়াবা। তাহলে কি ছিল? ওইটা ছিল 45 আর এটা ছিল 49, ওইটা হয়ে যাবে 44.5, আর এটা হয়ে যাবে কি, ডান দিকেটা হয়ে যাবে 49.5। এইভাবে যদি হয় 10 থেকে 15 তাহলে কী হবে? এটা হয়ে যাবে 9.5, আর এটা হয়ে যাবে 15.5। যদি হয় 20 থেকে 25 তাহলে কী হয়ে যাবে? একটা হবে কমবে আর এদিকেটা বাড়বে। এদিকেটা কমলে কি হয়? 20 থেকে কমলে 19.5, আর এদিকেটা 25 থেকে বাড়লে 25.5, এইরকম। তেমন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বুঝতে পারছি। সেকেন্ডটা আমাদের, আচ্ছা আয়তলেখটা দেখতে কেমন ভাইয়া? এটা আইকা দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আয়তলেখটা দেখতে হবে কাইন্ড অফ এইরকম, এই যে বাড়তেছে, এই ধরো বাড়ছে, আবার ধরো একটু কমছে, দেন ধরো আবার বাড়ছে, এরকম বাড়া কমাটা থাকে আর কি, এরকম একটা আকারের হয়। তো আমরা আয়তলেখ দেখে বুঝছি কেমনে হয়, আমরা গ্রাফে প্রপারলি দেখবো কীভাবে, এখন জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তারপরে হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, আচ্ছা নিচে লিখে ফেলি, বহুভুজ। এখন বলতে পারো যে বলে ভাইয়া গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের কি কি লাগে? গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যক্তি, মধ্যমান আর গণসংখ্যা লাগে। কি লাগে? শ্রেণীব্যক্তি, মধ্যমান, আর কি লাগে? গণসংখ্যা লাগে। তুমি বলতে পারো যে বলে ভাইয়া আয়তলেখেও তো শ্রেণীব্যক্তি লাগলো, গণসংখ্যা লাগলো, বহুভুজেও কি লাগবে? হ্যাঁ,
বহুভুজও শ্রেণী ব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে, কিন্তু চেঞ্জটা হয়েছে কি মধ্যমান। এখন বলতে পারো যে বলে ভাইয়া অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো আমরা শিখছি যে তোমার বাঁ দিকেরটা থেকে 0.5 কমে ডান দিকেরটা থেকে 0.5 বাড়ে। মধ্যমানটি কি? মধ্যমানটা হচ্ছে বাঁ দিকেরটা আর ডান দিকেরটারে যোগ করে 2 দ্বারা ভাগ করা। বাঁ দিকেরটাকে বলে আমার শ্রেণীর নিম্নমান আর ডান দিকেরটাকে বলে শ্রেণীর ঊর্ধ্বমান। ঠিক আছে, ধরো 45 থেকে 50, তার মানে কি 50টা বড়, তাই এটাকে বলে ঊর্ধ্বমান, আর 45 কি ছোট, তাই এটাকে বলে নিম্নমান। ঠিক আছে, তার মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাই। ধরো 10 আর 20-এর মধ্যমান কত? 10-রে 20 দিয়ে যোগ করবা 30, 2 দিয়ে ভাগ করলে কত? 15। সেমভাবে 20 আর 30-এর মধ্যমান কত? 20 আর 30 যোগ করো 40, এর 2 দিয়ে ভাগ করলে কত? 20। তো এইভাবে আমরা মধ্যমান বের করি। সো এখন বলতে পারো যে বলে ভাইয়া এটা বুঝলাম যে আয়তলেখে শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা আর চিত্রটা দেখতে এরকম হয়। তারপরে গণসংখ্যা বহুভুজের শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা, শুধু মধ্যমানটা চেঞ্জ হয়েছে, মধ্যমানটা হচ্ছে শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করা। আচ্ছা, এটা দেখতে কেমন হয়? এটা দেখতে হয় কাইন্ড অফ, আমরা বলতে পারি এটা যদি ওয়াই অক্ষ হয় এটা হয় আমাদের এক্স অক্ষ। তার মানে এটা দেখতে হবে কাইন্ড অফ এই যে উপরে উঠছে, আবার ধরো করে হঠাৎ করে নিচে নেমে যাবো, আবার মনে করো উঠছে, আবার উঠছে, আবার উঠছে, কিন্তু হঠাৎ করে এটা নিচে নামা, মানে এই আমাদের গণসংখ্যা বহুভুজটা হবে উঠা নামা, মানে উপরে উঠবে নিচেও নামবে। এখন চলে আয়তলেখ তো বুঝলাম বক্স আকারে থাকে, গণসংখ্যা বহুভুজ আমরা দেখছি এটা উঠা নামা করে। এখন আমরা চলে আসো অজীব রেখা দেখি। কি দেখবো আমরা? 3 নম্বর অজীব রেখা। কি দেখবো আমরা? অজীব রেখা। অজীব রেখার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে এখানে শ্রেণীভিত্তিক গণসংখ্যা আর চেঞ্জ হবে শুধু ক্রমযোজিত গণসংখ্যা। কি হবে? শ্রেণী ব্যক্তি, দেখো আয়তলেখ শ্রেণীব্যক্তি ছিল, গণসংখ্যা বহুভুজ শ্রেণীব্যক্তি ছিল, অজীব রেখাতেও শ্রেণীব্যক্তি ছিল। আয়তলেখ গণসংখ্যা ছিল, গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা ছিল, এইখানেও গণসংখ্যা থাকবে। শ্রেণীব্যক্তি গণসংখ্যা বলবা যে বলে ওই আগের দুইটা গণসংখ্যা শেষে দিছি, এখানে কেন আগে? হ্যাঁ, এখানে আগে দিছি কারণ এখানে আগের দুইটার চেঞ্জ হয়েছে মিডিলে, এটার চেঞ্জেসটা শুধু লাস্টে হয়। তার মানে শ্রেণীভিত্তিক গণসংখ্যা ওগুলাতে কী ছিল? আয়তলেখে ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পরিবর্তিত, আর গণসংখ্যা বহুভুজে ছিল মধ্যমান পরিবর্তন করা লাগছে, মানে একটু চেঞ্জ হয়েছে আগের থেকে। আর অজীব রেখাতে ক্রমযোজিত গণসংখ্যা। কি? ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, একটু পরে আমরা ম্যাথ এক্সাম্পল দেবো, তখন নিজেই বুঝতে পারবো। ঠিক আছে, তো ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটাকে, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যাকে যোগ করে করে, ধরো গণসংখ্যা প্রথমটা হচ্ছে 2, এরপরটা 5, এরপরটা 7, তার মানে তুমি কী হবা? 2 এর সাথে 5 যুক্ত করলে 7, আর এরপরেরটা ছিল কত? আবার 7, 7-এর সাথে 7 যুক্ত করলে 14। এইভাবে আর কি প্রত্যেকটা গণসংখ্যাকে যোগ করে নিচে যেতে থাকবা আর ক্রমযোজিত গণসংখ্যা লিখতে থাকবা, একটু পরেই বুঝে যাবা। ঠিক আছে, এখন আমরা আয়তলেখ বুঝলাম বক্সের মতো হয়, গণসংখ্যা বহুভুজে আমাদের হচ্ছে উঠানামা করে। অজীব রেখা দেখতে কেমন? অজীব রেখা দেখতে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এটা অলওয়েজ মাথায় রাখবা, এটা কখনো নিচে নামবে না। অজীব রেখা উপরেই উঠবে, খালি উপরেই উঠতেছে, উপরেই উঠতেছে, উপরেই উঠতেছে, উপরেই উঠতেছে। অজীব রেখা কখনো নিচে নামে না, মাথায় এটা রাখবা। অজীব রেখা শুধু উপরে ওঠে। ঠিক আছে, এখন ভাইয়া তোমাদেরকে কিছু গ্রাফে দেখাই। ধরো এই যে একটা গ্রাফ ভাইয়া এঁকে রাখছি, ঠিক আছে, এটা হচ্ছে আয়তলেখ। তার মানে আমরা মাথায় রাখবো এই যে এই দিক ওয়াই দিক বরাবর হচ্ছে আমাদের গণসংখ্যা, ওয়াই বরাবর কি আমাদের গণসংখ্যা, ওয়াই বরাবর আমাদের কি গণসংখ্যা, আর এক্স বরাবর আমাদের হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স বরাবর আমাদের কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। সো এইভাবে আমরা কীভাবে আঁকতে হয় একটু পরে আমি দেখাই দেবো, সমস্যা নেই, এখন জাস্ট ব্যাখ্যাটা দিচ্ছে। এদিকে হচ্ছে গণসংখ্যা যাচ্ছে, এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যাচ্ছে। এই যে দেখো, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এখানে হচ্ছে আমাদের 45.5। আচ্ছা, এটা একটু পরে এক্সপ্লেন করতে, তার মানে কি আয়তলেখটা দেখতে এইরকম বক্স আকারে। তারপরে যদি ভাইয়া নিয়ে আসি গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ ভাইয়া বলছি উঠানামা করে, তাহলে দেখো কেমন হয় বিষয়টা। এই যে দেখো, এদিকে আমাদের কি, এদিকে আমাদের গণসংখ্যা, এদিকে হচ্ছে মধ্যমান। আগের আয়তলেখে কি, এদিকে গণসংখ্যা, এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। গণসংখ্যা বহুভুজে আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের মধ্যমান। এই যে দেখছো গণসংখ্যা বহুভুজে কি হচ্ছে, উঠছে উঠছে উঠছে, কিন্তু আবার উঠছে, কিন্তু এখানে গিয়ে নাইমা গেছে। গণসংখ্যা বহুভুজ কী করে? উঠানামা করে। আরেকটা দেখি আমরা, আরেকটা হচ্ছে আমাদের
অজীব রেখা। আমরা কি বলছি অজীব রেখায় যে এদিক বরাবর আমাদের কি গণসংখ্যা, এদিক বরাবর কি আমাদের গণসংখ্যা, আর এদিক বরাবর আমরা কি বলছি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে দেখছো উঠতেছে উঠতেছে উঠতেছে, খালি উঠতেছে, এটা কি নিচে নামতেছে না, অজীব রেখা নিচে নামে না, কারণ অজীব রেখা শুধু উপরে উঠে, গণসংখ্যা বহুভুজ উঠানামা করে আয়তলেখ বক্স আকারে। ক্লিয়ার? এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে চলো আমরা এর পরে যাই। ঠিক আছে, এখন আমরা এগুলা দিয়ে কিছু এক্সাম্পল দেখি, ম্যাথ করি, তারপরে আবার আমরা এই পৃষ্ঠায় আসবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা প্রশ্ন দিই। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা একটা বক্স আঁকতেছি, ছয়টা 7টা দাগ ঘর হবে টোটাল। ক্যামেরা দিয়ে করতেছি তো তাই সুন্দর হচ্ছে না, তো একটু সুন্দর করে করে নিস। এদিকে 2টা ঘর আর এদিকে 7টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাহ পারফেক্টলি 7টা ঘর হয়ে গেছে। এদিকে আমরা দিব শ্রেণী ব্যক্তি, প্রশ্নে দেওয়া আছে, ধরো শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে এক্স্যাক্টলি প্রশ্নে দেওয়া গণসংখ্যা। তোরা গাইড বার করলেই দেখতে পারবে, আজকের পড়ার পরে দেখিস যে কোনো প্রশ্নই তোরা সলভ করতে পারতেছিস। তাহলে আমাদের শ্রেণীব্যক্তি কী দেওয়া, শ্রেণীব্যক্তি দেওয়া হচ্ছে 45 থেকে 49, আর এরপরে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, আর লাস্টেরটা হচ্ছে 70 থেকে 74। আচ্ছা, পরীক্ষা এরকম নাও থাকতে পারে, এই যে উপরে নিচেও দিতে পারে, এ ফ্যাক্ট না, কিন্তু শ্রেণীব্যক্তি একদিকে থাকবে, হয়তো এই বরাবর থাকবে না এই বরাবর থাকবে, গণসংখ্যা হয়তো এই বরাবর থাকবে না এই বরাবর, এর ফ্যাক্ট না, তুই প্রশ্ন দেখলেই বুঝে যাবে। তো মাথায় রাখবে যে যেদিকে যদি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে শ্রেণী, এই যে এটা পাইলাম, আচ্ছা সব বাদ দে, প্রশ্ন দেখায় দিন গাইড থেকে। তার মানে ধর এদিকে কি আছে, শুধু শ্রেণীব্যক্তি, এদিকে গণসংখ্যা, গণসংখ্যা প্রশ্নে কী দেওয়া আছে 4, 8, 10, 20, 12 আর 6, এগুলো আমার কোনো হাত নাই, এগুলো প্রশ্নে দেওয়া। এখন প্রশ্নে কি কি প্রশ্ন করতেছে, ধর ঘ প্রশ্ন কি করব, একটা প্রশ্ন দিছে ধর সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো, কি অঙ্কন করো, আয়তলেখ অঙ্কন করো, এটা প্রশ্নে দিছে, আমার কোনো হাত নাই। আর একটা সেমভাবে একটা সারণী দিয়ে বলে দিছে, বা এই সারণী থেকেই আগে একটা থেকে শিখে নেয়, এই সারণী থেকে বলছে আয়তলেখ অঙ্কন করো, আবার বলছে কি সারণী থেকে বহুভুজ অঙ্কন করো, সারণী থেকে। আজকের এটা বুঝলে আমি আশা করি আর তোকে অন্য কিছু বোঝানো লাগবে না, তুই নিজেই গাইডের প্রবলেম সলভ করতে পারবি, গাইডের বোর্ড কোয়েশন সলভ করতে পারবি, নিজে এক্সাম লিখে দিয়ে আসতে পারবি কারো হেল্প ছাড়া। তাই ফোকাসটা ভালো করে রাখ। সারণী থেকে গণসংখ্যা বহুভুজ, সারণী মানে কোনটা, সারণী মানে এইটাকে বলে বক্সটাকে, গণসংখ্যা বহুভুজ আঁকো। তারপরে আরেকটা প্রশ্ন দিয়েছে সারণী থেকে অজীব রেখা আঁকো, কারণ আমরা এতক্ষণ এগুলোই শিখছি। তবে মাথায় রাখিস 3টা একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, হয়তো আয়তলেখ আসছে, নাহলে গণসংখ্যা বহুভুজ আসছে, নাহলে অজীব রেখা আসছে, 3টার মধ্যে একটা। এগুলো কিসে আসবো, কত নম্বর প্রশ্নে আসবো, 3 নম্বর প্রশ্নে, গ নম্বর প্রশ্নে। কি প্রশ্নে আসবো, গ নম্বর, কোন প্রশ্নে আসবো, এই গ নম্বর প্রশ্নে যে কোনো একটা আসবো। ঠিক আছে, সারণী থেকে অজীব রেখা আঁকো। ঠিক আছে, আমরা কেমনে আঁকবো, আমরা শিখছিলাম কি, আমরা পড়ছি আয়তলেখের জন্য শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীব্যক্তি, মধ্যমান গণসংখ্যা, অজীব রেখার জন্য শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এইভাবে করবো, সবার প্রথমে আয়তলেখ, আয়তলেখের জন্য আমরা এইগুলো করবো। ঠিক আছে, কেমনে করতে হয় দেখাই।
এক্সামেতে আনসার কেমনে লিখবি, ধর এখন থেকে শুরু তোর কাজ আনসার দিলি। গ নম্বর প্রশ্নের আনসার যে আমরা কী করতেছি, আয়তলেখ অঙ্কনের সারণী। সবার প্রথমে কী লিখবো, আয়তলেখ করতেছি না এটা, তাহলে আমরা দেখবো আয়ত, যদি লিখতাম গণসংখ্যা বহুভুজ তাহলে লিখলাম গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী, অঙ্কনের সারণী। ওকে, সো যদি আমরা অজীব রেখা লিখতাম তাহলে কি লিখলাম এখানে, অজীব রেখা অঙ্কনের সারণী। আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে। এখন আমরা কয়টা বক্স এনে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে আমরা এদিকে কয়টা বক্স আঁকবো, 7টা ঘর, আর এদিক বরাবর 3টা ঘর। চল দেখাই কেমনে আঁকতে হয়, নতুন তো ওই জন্য বুঝতে পারতেছিস না মেবি, বাট এখন দেখলে পারবি। এই যে দেখ আমি একটা বক্স আঁকছি, ঠিক আছে। এখন এদিকে কয়টা ঘর হবে, 3টা ঘর হবে। কয়টা ঘর, 1টা 2টা 3টা। এই ঘরটা একটু বড় রাখবি কারণ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে, ঠিক আছে। এইদিকে কয়টা ঘর, 7টা ঘর। একটা স্কেল দিয়ে আঁকবি সুন্দর করে পারফেক্টলি, 2টা 3টা 4টা 5টা ধর 6টা 7টা। তাহলে আমার কয়টা ঘর হয়েছে এদিক দিয়ে, 7টা, আর এদিক দিয়ে হয়েছে 3টা। এখন আমার কাজ এখানে কি দেবো, শ্রেণী ব্যক্তি। আর এখানে আয়তলেখের জন্য কি দেওয়া লাগে, শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা। তাই এখানে কি হবে, অবিচ্ছিন্ন এটা হবে কি গণসংখ্যা। কারণ এটা আর এটা তো আমি প্রশ্নই দেওয়া আছে, তাই না, আমার তো কোনো কাজ নাই। তো এগুলো বসা, 45 থেকে 49, 55 থেকে কত করে বাড়তেছে, 5 কত, 45 46 47 48 49, 5 করে বাড়তেছে, তাহলে বাড়া 45 থেকে 49, এরপরে কত 50 থেকে এখানে বাড়া দিব না 54, মনে হচ্ছে কত 54 54, এরপরে কত গইনাও বার করা যায়, আবার এটা যা আছে এটা বসানো যায়। 55 থেকে 59, তারপরে 60 থেকে 64, তারপরে কী ছিল 65 থেকে 69, এগুলো আমি প্রশ্ন থেকে উঠাচ্ছি। তারপরে কি 70 থেকে 74। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তাহলে গণসংখ্যা কত, 4 8 10 20 12 16, 4 8 10 20 12 16, সরি 16 না 6। ওকে, এতটুক তো তারা বুঝতে পারছস। এটা কই থেকে বসাইছি, এগুলো বসাইছি, এটা কই থেকে বসাইছি, এটা এখানে বসাইছি, এগুলো এটা ছিল প্রশ্নে, তাই এগুলো বসাইলাম। এখন আমি কী বলছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেমনে বের করতে হয়, ওই যে শ্রেণীবৃত্তির বাদিক থেকে 0.5 কমাইমো, ডান দিক থেকে 0.5 বাড়ামো। চলো আমরা প্র্যাকটিক্যাল করি। 45 থেকে 0.5 কমাইলে হয় 44.5, 49 থেকে 0.5 বাড়াইলে হয় 49.5, মানে বাদিক থেকে 0.5 কমা, ডান দিক থেকে বাড়া, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে 49.5, এটা হয়ে যাবে কি 54.5, এটা থেকে আবার 0.5, মানে বাদিক থেকে কমাবো, এই সাইডের সবগুলা থেকে 0.5 কমাবো, এই সাইডেরগুলা থেকে, আর এই সাইডেরগুলা থেকে বাড়াবো। তো এটা থেকে 0.5 কমালে কত হয়, 54.5। এটাও যদি না পারোস রে বাবা, তাহলে তুই তো এসএসসির স্টুডেন্টই না, কারণ এটা ক্লাস 1-2 পোলা বানানো পারবো, বা এটলিস্ট 5-এর পোলা বানাইলেই পারবো। আর যদি নাও পারোস তাও ক্যালকুলেটার ইউজ করি, যে 55 থেকে 0.5 কমাইলে কত হয় 54.5, আর এটার সাথে 0.5 বাড়া, তাহলে কত হবে 59.5, এটা কত হবে 59.5, মানে 0.5 কমাইছি, এটা বাড়া 64.5, এখান থেকে 0.5 কমা, তাহলে কত হবে 64.5, 65 থেকে 0.5 কমাইলে 64.5 হয়, 59 থেকে 0.5 বাড়াইলে কত হয় 59.5, এটা থেকে 70 থেকে 0.5 কমাইলে কী হয় তুই নিজে বলতো, হ্যাঁ 69.5, আর 74 থেকে বাড়াইলে কী হয়, অবভিয়াসলি 74.5। তাহলে এতটুকু আমরা কাজ কই দিকে করছি, এই প্রশ্নে যা ছিল এটার মাধ্যমে সাহায্য নিয়ে আমরা করছি, জাস্ট চেঞ্জ হয়েছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এটা হয়ে গেছে। এখন আমরা গ্রাফটা যখন অঙ্কন করব, এই তো চার্ট অনুযায়ী আমরা করে ফেলবো, ঠিক আছে। চল আমি একটু দেখাই এখন গ্রাফটা কেমনে আঁকছি আমরা। আমি কি বলছি যে তোর
ওয়াই অক্ষ বরাবর আমরা নেব কি গণসংখ্যা, কি বরাবর ওয়াই অক্ষ বরাবর। ওয়াই কোনটা, এটা এই যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এগুলা। তাহলে এদিকে কি গণসংখ্যা, এদিকে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। ঠিক আছে, গণসংখ্যা কত কত করে দিব আমরা, প্রত্যেকটা ঘরে 5 করে দিব। এই যে দেখ এদিকে ফোকাস কর, এই একটা বক্স আছে না, এটা 5, এটা 10, ওই যে দাগগুলোতে দিব। ঠিক আছে, তুই যদি কাউন্টও করিস 1টা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা ঘর 5টা ঘর 6 7 8 9 10, তো এগুলো এত গোনার দরকার পড়ে না, কারণ ওরা গণেই এগুলো বানাইছে যে এগোর সমান 5, 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 এরকম ওরা নিজেরাই গণে বানাইছে যারা এই গ্রাফ পেপার বানাইছে। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে এদিক দিয়ে একটা দাগ দিব স্কেল দিয়া, এদিক বরাবর একটা দাগ দিব স্কেল দিয়া। ঠিক আছে, এক ঘর উপরে আর কি, এখান থেকে আর এখান থেকে এক ঘর ছাইরা যেন লেখা যায়, একবারে কাটায় কাটায় আবার দিস না, পরে আবার কাইটা দিয়ে দেবো এক ঘর উপরে এই যে এরকম। ঠিক আছে, তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এদিকে কি বলছি আমরা, গণসংখ্যা কত পর্যন্ত আছে দেখতো, গণসংখ্যা আছে 4 থেকে সর্বোচ্চ কত 20, সর্বোচ্চ 20। তাহলে দেখ আমাদের এখানে কত পর্যন্ত লাগবো, 5 10 15 20, 25-এ লাগে না, আমরা 20 পর্যন্ত এনাফ। কত পর্যন্ত এনাফ, 5 10 গড় 15 গড় 20 গড় 25 তাও দিয়ে রাখছি, যদি ম্যাক্স লাগে তাহলে লাগাইলাম। তাহলে দেখ এখন আমরা ড্রয়িং করে নিই। ঠিক আছে, প্রথম গণসংখ্যা কত 4, প্রথম গণসংখ্যা হচ্ছে 4। তাহলে দেখ আমরা গুনতেছি 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, তাহলে এখানে 4 গড়, তা এই বরাবর একটা দাগ দিবি, এই বরাবর দাগ, এই বরাবর দাগ, এখানে এক বক্স হয়ে গেছে। আর এখানে কত স্টার্টিংয়ে দিবি 44.5, কই থেকে আসছে এই যে 44.5, আর এন্ডিং কত 49.5, তাই এখানে এন্ডিং করানো হয়েছে এখানে, তাই এটা দিবি কি 49.5। ঠিক আছে, দেন এরপর এটার কত 8, তাহলে গণ এতটুকু পর্যন্ত কত ছিল 4, এখন এখান থেকে গণ এতটুকু পর্যন্ত তো 5, এরপরে কত 6 7 8। আবার তুই যদি নিজেরই গণতে চাস তাও ঠিক আছে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় 7 গড় 8 গড়। ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত 5, এটা মাথায় রেখে নিস, মুখস্থ করিস যে প্রত্যেকটা বক্স 5 করে, এরপরে 3 গড় বাড়া 6 7 8, তাহলে এখানে আরেকটা বক্স হয়েছে। এই বক্সের এন্ডিং পয়েন্ট কত 54.5, কই পাইছি আমরা, এই যে দেখ এন্ডিং পয়েন্ট 54.5 8-এ। এরপরে 10 দেখ এতটুকু পর্যন্ত 5, সরি এতটুকু পর্যন্ত 5, এতটুকু পর্যন্ত 10-এর স্টার্টিং পয়েন্ট কত, স্টার্টিং 54.5, এন্ডিং পয়েন্ট কত 55.9, এই যে দেখ কত স্টার্টিং পয়েন্ট কী ছিল 54.5, 59.5 মিলছে। এরপরে কত 20, দেখ এতটুকু পর্যন্ত 5, এতটুকু পর্যন্ত 10, এতটুকু পর্যন্ত সরি এতটুকু পর্যন্ত 5, এতটুকু পর্যন্ত 10, এতটুকু 15, এতটুকু পর্যন্ত 20, তার মানে 20 হয়েছে, কাউন্ট করছি। এগুলো স্কেল দিয়ে দাগ দিবি, মিলাবি। ঠিক আছে, 20 গেল, 20 কত শেষ কত 64.5, দেখ 20-এর শেষ কত 64.5 লিখছি। তারপরে 12-তে আয়, 12 এর পরের ঘর কত 12, এটা হচ্ছে 5, এটা 10, এরপরে 2 ঘর বাড়া 1 2-তে 12, এই যেখানে একটা দাগ দিবি, এই দাগ দিবি, শেষ। এখন এন্ডিং কত হবে, ধর এন্ডিং আমরা এখান থেকে দেবো 12 69.5, তাই 12 এটা, তাই এখানে দিছি আমরা 69.5। তারপরে লাস্টেরটা কত 6, এতটুকু পর্যন্ত 5, এরপরে এক ঘর বাড়াইছি 6। ঠিক আছে, আর এন্ডিং পয়েন্ট 74.5, কোথেকে আসছে 74.5, এই দেখ এন্ডিং পয়েন্ট কত 74.5। আশা করি এটা বুঝছস। আচ্ছা, এখানে একটা বাংলা লেখা লাগে, কি লেখা লাগে এটা বুঝে করার ট্রাই করিস রে বাবা। বাংলা লেখা হচ্ছে এই যে কই, এটার কি হয়, x অক্ষ, তাই আমরা বলবো x অক্ষ বরাবর, এটারে কি বলে চক কাগজ, এটাকে কি বলে চক কাগজ। এই একটা করকে কত ধরছস, 1 ধরছস না, 1 2 3 4 এরকম করে গমলি না, তো একটা করকে 1 ধরছস, তাই লিখবি x অক্ষ বরাবর, কোনটা x অক্ষ বরাবর, এটা কি চক কাগজের প্রতি গড়কে
এটা কি এগুলো কি বলে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? এগুলোই তো বসাইছি। তাহলে লিখবি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কত করে ধরছস? একটা না, তাই লিখবি এক একক। এক একক এবং এক্স অক্ষ শেষ, ওয়াই অক্ষ উপরের দিকে কি ধরছিলি? গণসংখ্যা ধরছিলি না? এই যে মানগুলা কই থেকে বসাইছস? এগুলো বসাইছস না, এগুলোকে কি বলে? গণসংখ্যা বলে। এবং ওয়াই অক্ষ বরাবর কার? এগুলোকে কি বলে? চক কাগজ। তাই লিখবি চক কাগজের প্রতি ঘরকে গণসংখ্যার এক একক। গণসংখ্যা মানে কি? এগুলো কই থেকে পাইছিস? গণসংখ্যার মান না, যে গণসংখ্যার কত করে ধরছস প্রত্যেকটা ঘরকে? এটাকে এক, এটাকে এক, এটাকে এক, এরকম মধ্যে করে ধরছস। এদিকেও তো সব 1 2 3 4 5 এভাবে ধরছস না? তো এক একক ধরে কি করছি? এক একক ধরে কি আঁকছস? এটাকে কি বলে? আয়তলেখ। তাহলে লিখবি আয়তলেখ অঙ্কন করা হলো। পারবি না? যে এক অক্ষ বরাবর চক কাগজে, এটা চক কাগজ, প্রতি ঘরকে, এই যে 1 2 3 4, প্রতি ঘরকে এক একক, এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে কি বলে? চক কাগজের প্রতি ঘরকে কি এক একক ধরে কি আঁকছস? আয়তলেখ আঁকছস। এটা লিখে দিয়ে আসবি। তার মানে এটাই হচ্ছে আমাদের আয়তলেখের সারণী, আর এটা হচ্ছে আমাদের আয়তলেখের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের আয়তলেখের বাংলা কথা। তো আমরা প্রথমটা পারছি। আচ্ছা, এটা যেহেতু পারছো, এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কী ছিল? গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতাম। তাই আমরা তোর প্রশ্ন লিখতেছি, কি আনসার কী হবে? দ্রুত চলে যাবো। আনসার সেমভাবে আমরা 7টা করে রাখবো। একটা সুন্দর করে রাখিস, 2 3 4 5 6 7টা। কয়টা দিব এদিকে? 3টা দিব। কয়টা দিব? 1টা 2টা আর 3টা। তোমরা কি বলছিলাম? এদিকে কি থাকে? প্রথমে থাকে শ্রেণী ব্যক্তি। কত? উপরে কি লেখা লাগে? উপরে লেখা গণসংখ্যা বহুভুজ নির্ণয় সারণী। কি লেখা লাগে? গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের সারণী। কারণ আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতেছি। তাহলে এটা কি শ্রেণীব্যক্তি? এটা কি হবে? মধ্যমান। কি শিখেছিলাম? মধ্যমান। এটা কি? গণসংখ্যা। শ্রেণীব্যক্তি তো প্রশ্নে দেওয়া কত ছিল? 45 থেকে, এটা আমি প্রশ্ন দেখি বলতেছি, মুখস্থ না। 45 থেকে 90 ও 49। তারপর কি 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, তারপরে 70 থেকে 74। আর আমাদের গণসংখ্যা কি ছিল? গণসংখ্যা ছিল 4 8 10 20 12 6। মধ্যমান কেমনে নির্ণয় করবো? মধ্যমান নির্ণয় করার জন্য এটা যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগে। যেমন দেখ, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তুইও ক্যালকুলেটর দিয়ে করে নিস। কত আমার? 45 আর 45 যোগ কত? 49 ভাগ 2 কত আসছে? 48 আসছে। 47 এরপরটা কত আসবো? 57 মনে আসবো। 50 যোগ 54 ভাগ 2, আচ্ছা 52 আসছে। 52 আসছে, তার মানে 48 49 50 কেন 52 5 করে বাড়তেছে। এটা প্যাটার্ন পাইয়া গেছে একটা, ধর। তার মানে 47 52, এরপরটা কত আসবে? 57। দেখে নেই আমরা মিলে কিনা। 55 যোগ 59 ভাগ 2, 57ই আসছে। প্যাটার্ন না পারলেও চলবো, তুই 2টারে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, বারবারের কাজ আর কি। এরপরে কত আসবো? 62 67, তারপরে কত আসবো? 72। দেখে নেই মিলাইয়া। লাস্টে 70 যোগ 74
ভাগ 2, 70 যোগ 74 ভাগ 2, 72ই আসছে। হ্যাঁ, আমি আমার প্যাটার্ন বের করছি যে এখানে কত ডিফারেন্স, 45 না, 46, 47, 48, 49, মানে 45, 46, 48, 48, 49, 5 না, 45 ও গণবি, 45, 46, 48, 48, 49, 5, তার মানে কি মধ্যমান কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এটার জন্য আমাদের গ্রাফস কেমন হবে, গ্রাফটা হবে এই যে দেখ, আমাদের ওয়াই অক্ষ বরাবর যাবে কি আমাদের গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর যাবে কি গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর যাবে, এক্স অক্ষ বরাবর যাবে মধ্যমান। মধ্যমান প্রথমটা কি ছিল 47, এরপরটা 52, 57, 62, 67, 72, এই যে 47, 52, 57, 62, 67, 72। ঠিক আছে, প্রত্যেকটা ঘরের নিচে আমি দাগ দিয়ে দিছি। আর গণসংখ্যা কত ছিল, 4, 8, 10, 20, 12, 6, এই যে তাই সর্বোচ্চ কত 20 ছিল, তাই আমি 20 পর্যন্ত গেছি, 5, 10, 15, 20, এই যে 25 পর্যন্ত, যেন এর উপরে না যায়, এর মধ্যে যেন থাকে। যত থাকবো সর্বোচ্চ এর থেকে 5 বেশি লিখে ফেলবো আমরা ট্রাই করে। ঠিক আছে, এখন আমাদেরকে কাউন্ট করতে হবে এই যে গণসংখ্যার হিসাবে, কিসের হিসাবে, গণসংখ্যার হিসাবে। গণসংখ্যা এটা 4, তাই আমরা 4 পর্যন্ত যাচ্ছি, 1, 2, 3, 4, এই যেখানে একটা ফোঁটা হয়েছে। ঠিক আছে, এরপরের গণসংখ্যা দেখ, এরপরের গণসংখ্যা হচ্ছে 8, এরপরের গণ হচ্ছে এতটুকু 5, 6, 7, 8, তাই এখানে একটা ফোঁটা হয়েছে। এরপরের গণসংখ্যা 20, তাহলে গণি আমরা, সরি এরপরের গণসংখ্যা 10, তাই গণি, এতটুকু 5, এতটুকু 10, তাই এখানে আরেকটা ফোঁটা হয়েছে। এরপরের গণসংখ্যা 20, তাই এখান থেকে কাউন্ট হবে 5, 10, 15, এই যে 20, এখানে একটা ফোঁটা হয়েছে। এরপর গণসংখ্যা 12, কাউন্ট করি 5, 10, 11, 12। ঠিক আছে, এরপর গণসংখ্যা হচ্ছে 6, তাহলে 5, এখানে 6। ঠিক আছে, আর প্রত্যেকটার নিচে এই যে ধর 20-এর নিচে কত আসছে, 62 আসছে। দেখ 20 কোনটা ছিল, 20 সবচেয়ে বড়, 20-এর নিচে দেখ 62 আসছে। 6-এর নিচে কত আসবে, 6-এর নিচে 72, দেখ 6, এটা 6, নিচে 72 আসছে। তার মানে আমরা কীভাবে আঁকতে হয় সেটা দেখলাম। ওকে, তাহলে এতটুকু এই 4টা লিখে এটা জাস্ট আইকা দিয়ে আসবি, 3 মার্ক, সরি 4 মার্ক দিয়ে দিবে অ্যাভারেজে। ওকে, তারপরে আমরা চল দেখি, এটা দিয়ে তো আমরা আয়তলেখও দেখলাম, এটা দিয়ে আমরা বহুভুজও দেখলাম, এটা দিয়ে এখন আমরা অজীব রেখা আঁকি। তো অজীব রেখা আঁকার জন্য আমাদের কী করতে হবে, সবার প্রথমে লিখতে হবে, যদি প্রশ্ন অজীব রেখা চায় তাহলে আমরা দিব কি, অজীব রেখা অঙ্কনের সারণী। কয়টা গড় ছিল, 7টা গড়, তাই 7টার হিসাবে আমরা গড় এঁকে ফেলি। আবার একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা হয়ে গেছে। আর এদিক থেকে 3টা, এদিক থেকে কটা, 1টা, 2টা, 3টা। তার মানে আমরা কি বলছিলাম, প্রথমটা শ্রেণীবৃত্তি, এরপরে গণসংখ্যা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীবৃত্তি কী ছিল, যা দেওয়া ছিল এটা বসাচ্ছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তারপরে গণসংখ্যা কত ছিল, 4, 8, 10, 20, 10, 20, 12, 6। গণসংখ্যা যা আছে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা সেম, এরপরে যোগ করব, চলি এটার সাথে এটা যোগ করলে কত হয়, 12, তো এটা হচ্ছে গণযোজিত গণসংখ্যা 12। এখন এটার সাথে এটা যোগ করবো, কত, 12 আর 10, 22। এটার সাথে এটা যোগ করবো, 22 আর 20 কত, 42। এটার সাথে এটা যোগ করবো, 44, 54। এটার সাথে এটা যোগ করবো, কত, 60। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, প্রথমটা প্রথমে, এরপরে এটার সাথে এটা যোগ করে এটা পাইমু
4-এর সাথে 8 যোগ করলে 12, কোনাকুনি যোগ আর কি। 12-এর সাথে এটা যোগ করবো, তাহলে কত আসতেছে 22। এখন 22-এর সাথে 20 যোগ করবো 42, 42-এর সাথে এটা যোগ করবো 54, এটার সাথে এটা যোগ করবো 60। আবার বলতেছি, প্রথম যেটা আছে গণসংখ্যা এটাই ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা, এরপরে কোনাগুনি যোগ করে মান পাইমু, 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 শেষ। ওকে, তো এটার জন্য আমাদের যে গ্রাফটা হবে, আমাদের গ্রাফটা আমরা কি বলছি, ক্রমযোজিত অজীব রেখার গ্রাফটা সবসময় উপরের দিকে যায়। কিসে যায়? উপরের দিকে যায়। কেন? কারণ ক্রমযোজিত গণসংখ্যা দেখ 4, এরপরে 12, এরপরে কত 22, এরপরে 42, 54, তারপরে 60। এটা কি কোনো কমছে? এটা কি কমছে আমার কতটা? না, এটা কমে না, এটা শুধু বাড়তেছে। কি হচ্ছে? খালি বাড়তেছে। কি হচ্ছে? এটা বাড়তেছে। ওকে, আচ্ছা আমরা কি বলছি? হ্যাঁ, এখানে আমরা বলছি আয়তলেখের জন্য লাগে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। তো আমরা এটা বললাম যে আয়তলেখের সারণী হচ্ছে শ্রেণীব্যক্তি কোথায় পাইছি, প্রশ্ন থেকে পাইছি, বসাইলাম। গণসংখ্যা প্রশ্ন থেকে পাইছি, বসাইলাম। আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে হয়? এই যে এটা থেকে 0.5 কমে 0.5 বাড়ে, যে বসাইছি প্রত্যেকটার। বাদিকে 0.5 কমাইছি, 0.5 কমাইছি, 0.5 কমাইছি, 0.5 কমাইছি, 0.5 কমাইছি, আর 0.5 এদিক দিয়ে বাড়াইছি, যে বাড়াইলাম, শেষ। তারপরে আমাদের গ্রাফটা দেখতে হয় বক্সের মতো, ঠিক আছে? এদিক দিয়ে আমরা দিব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে মানগুলো বসামু, ঠিক আছে? কই থেকে বসামু? এই যে এখান থেকে, এই যে এটার থেকে এক্স্যাক্টলি এখান পর্যন্ত। কোথা থেকে? এই যে মানগুলো বসবে, এগুলো লাগবে না, ঠিক আছে? কোন মানগুলো বসাবো? এই মানগুলো বসাবো, ঠিক আছে? দেখ একবার মিলে আনি আমরা। 44.5, 44.5, এরপরে কত? 49.5, 49.5, এরপরে কত? 54.5, 59.5, 59.5, এরপরে কত? 64, 69, 74, দেখ 64, 69, 74, জাস্ট খালি এই মানগুলো বসাইলেই হয়ে যাচ্ছে, আমাদের আয়তলেখের কাজ শেষ। তারপর আমরা বলছিলাম গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা, এটা কি উচ্চারণ করে? শ্রেণীতে মধ্যমান গণসংখ্যা, মধ্যমান কেমনে করে? 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 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 সিম। ওকে, তো এটার গ্রাফটা দেখতে আমাদের কেমন হয়? গণসংখ্যা বহুভুজ এই যে উঠানামা করতেছে, এদিক বরাবর আমাদের মধ্যমান, ওই যে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করছি যেগুলো, আর এইটার ক্ষেত্রেও সেম। আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত লিখবো, দেখ 47 থেকে 72 পর্যন্ত, 47 থেকে 72 পর্যন্ত লিখছি। আর এদিক বরাবর কি? গণসংখ্যা, এই যে মানগুলো বসাবো, শেষ আমাদের এটার কাজ। তারপরে অজীব রেখার জন্য শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এটা কি হয়? শুধু উপরের দিকে ওঠে, নিচে নামে না, এটা মুখস্থ রাখতে হবে। তো অজীব রেখার জন্য শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে শ্রেণীব্যক্তি প্রশ্ন দেওয়া, গণসংখ্যা প্রশ্ন দেওয়া লিখলাম। ক্রমযোজিত গণসংখ্যা কি? এখানে যা আছে এটা প্রথম গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা সিম, প্রথম গণসংখ্যাই ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা। তারপরে কি? কোনাগুনি যোগ কর্ম, যেমন এটার সাথে এটা যোগ করছি, 4 আর 8 যোগ করলে কত হয়? 12, তাই এটা পাইছি। 12-এর সাথে এটা যোগ করবো 22, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা, এভাবে হচ্ছে আবার বলতেছি, প্রথমটাই প্রথমটা, এটার সাথে এটা যোগ করে এটা, 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 ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা এভাবে বের করে, ঠিক আছে? এখন অজীব রেখা অঙ্কনটা যেভাবে উপরের দিকে উঠতেছে, এদিক বরাবর আমাদের কি লিখতেছি? দুই ঘর বরাবর, এই যে একটা ঘরকে 2 ঘরে ধরছি, কারণ এখানে 30 পর্যন্ত আছে, আমাদের লাগবে কত? 60। তো 60 মানে কি? 2 গুণ করা লাগবে। 2 গুণ কেমনি করবো? এক ঘরকে 2 ঘরে ধরলেই হয়ে যাচ্ছে। আর তুই যদি এক ঘরে করে করস, তাহলে তোর গ্রাফটা আরও বড় নিতে হইব। তুই নিয়ে নে, সমস্যা নেই, তোর কাছে যদি বড় গ্রাফ থাকে তুই নিয়ে নিস, সমস্যা হবে না। এখন ধাপ 2-তে আমরা চল, এটা তো দেখলাম। ধাপ 2-তে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ঠিক আছে? কি বলা হচ্ছে? কেন্দ্রীয় প্রবণতার প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা। এক হচ্ছে গাণিতিক গড়, এটা এমসিকিউ চলে আসবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, কি কি, ঠিক আছে? তখন সংজ্ঞাও দেওয়া লাগবে, বইয়ের মধ্যে দেওয়া আছে, শিখে নিস। তারপরে কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলবে কয়টি, তখন কি দিতে হবে? 3টা। 3টে কী কী? গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কী কী? গাণিতিক গড়, 2 হচ্ছে মধ্যক, আর 3 হচ্ছে প্রচুরক।
কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এটা এমসিকিউ আসবে, যে বলবে কোনটি নয়, তখন কি গাণিতিক গড়, মধ্যক, আরেকটা না লাগাই দিয়ে দিবে, তখন ওইটা নয়। ঠিক আছে। এবার আবার যদি বলে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী লিখো, তাহলে এই যে এগুলো লিখতে হবে, লিখবি তিনটি, আর এইভাবে লিখতে হয়। আচ্ছা, এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র দেখি। মধ্যক নির্ণয়ের সূত্র, প্রচুরক নির্ণয়ের সূত্র, এই দুইটা থেকে একটা ম্যাথ আসবে। ধর তোরে বললো মধ্যক নির্ণয় করো, আর বলে দিবে কি আয়তলেখ অঙ্কন করো। তোরে বলে দিবে প্রচুরক নির্ণয় করো, বলে দিবে আয়তলেখ অথবা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো, এই যেভাবে। অথবা বলে দিবে মধ্যক নির্ণয় করো, অজীব আর ঘন নম্বরে বলবে মধ্যক, আর এরকম আর কি। একটা মধ্যক বলবে, আরেকটাতে তোর কি কী বলে, ওই দিক থেকে একটা দিবে, এখান থেকে একটা দিবে, এখান থেকে একটা দিবে। ঠিক আছে। তো আমরা দেখি গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক এগুলোর সূত্র কোনটার কি। সবার প্রথমে আমরা দেখি মধ্যকের সূত্র। মধ্যক সমান এল প্লাস, এটা মুখস্থ রাখতে হবে, n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন বলতে পারো যে বলে ভাইয়া এন জিনিসটা কি? এন হচ্ছে মোট গণসংখ্যা, মানে এখানে দেখতো গণসংখ্যা, এই যে এই চার্টের ক্ষেত্রে দেখ 4 8 যোগ করলে 12, 12 আর 10 করলে কত 22, 22 আর 20 44, 44 আর 12 56 আর 6 60। তার মানে মোট গণসংখ্যা কত আসতেছে? এন হচ্ছে এক্ষেত্রে এন হচ্ছে 60। তার মানে আমরা বুঝলাম এন হচ্ছে এটা। ঠিক আছে। তারপরে এল কোনটা? এল হচ্ছে সবথেকে বড় যে গণসংখ্যা, এই গণসংখ্যার সর্বনিম্ন মান। এল হচ্ছে কি সবচেয়ে যে বড় গণসংখ্যা, সেটার সর্বনিম্ন শ্রেণীব্যক্তি। সবচেয়ে গণসংখ্যা বড় গণসংখ্যা বের করবি এখান থেকে, কোনটা? এটা। তারপরে সর্বনিম্নটা। ঠিক আছে, বুঝতে পারছিস কি বলছি আমি? তারপরে এফসি। এফসি হচ্ছে এখান থেকে দেখায় সবচেয়ে বড় যে গণসংখ্যাটা পাইছস। ঠিক আছে, এই গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাকে বলে এফসি। এই গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যাকে বলে এফসি। তার মানে সবথেকে বড় গণসংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে এটা, তাহলে এটার পূর্ববর্তীটা হচ্ছে এটা, ক্রমযোজিত গণসংখ্যা। আর এফএম হচ্ছে এইটা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণী। তার মানে সবথেকে বড় যে গণসংখ্যা এটাকে বলে মধ্যক শ্রেণী, এটা পাইলাম। এটার পূর্ববর্তী শ্রেণীকে বলে এফসি, আর এটার যে গণসংখ্যা সেটাই হচ্ছে এফএম। আবার বলতেছি, সবথেকে বড়টাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে বলে এফসি, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে বলে এফএম। আর এই এইচ বের করতে হয় কিভাবে? এইচ বের করতে হয়, ধর এখানে আছে কত 45 থেকে 49, কত পার্থক্য? 45, 46, 48, 48, 49, 5। তার মানে সবগুলাতেই 5 করে পার্থক্য। তারপর আবার আমরা দেখে নিই 50 থেকে 54, 50, 51, 52, 53, 54, তার মানে 5। আবার দেখে নিই, সমস্যা নাই, একবার দেখলেই হয়ে যাবে, একটা দেখলেই হয়। ধর এটা করি 60 থেকে 64, 60, 61, 62, 63, 64, মানে কত? তার মানে এইচ হচ্ছে 5। তাহলে আমরা লিখি মধ্যক। এখানে আমাদের লেখা যাচ্ছে কি এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমাদের এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফসি হচ্ছে কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আমরা কি পাইছি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম, আর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে এফসি। এটা মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী এটা, আর এর ক্রমযোজিত গণসংখ্যা এটা।
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা সবচেয়ে বড় যে গণসংখ্যা সেটাই। আর এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কি? এফসি। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি? এফএম। মধ্যক শ্রেণীর কোনটা? এটা। এটার সর্বনিম্ন মান কত? 60। তার মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানই হচ্ছে আমাদের কি? এইচ। এল এল মধ্যক শ্রেণীর নিম্নমান। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান। এইচ হচ্ছে ব্যবধান শ্রেণী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মধ্যক দেখলাম। ঠিক আছে না? এখন আমরা চল দেখি প্রচুরক। প্রচুরক হচ্ছে, প্রচুরক সূত্র হচ্ছে এল। এল তো আমরা চিনি, প্রচুরক শ্রেণীর নিম্নমান। মধ্যকের ক্ষেত্রে হয়ে যাবে মধ্যক শ্রেণীর নিম্নমান, প্রচুরকের ক্ষেত্রে হয়ে যাবে প্রচুরক শ্রেণীর নিম্নমান। সিম্পল বের করবো, এন বা এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2। এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এইচ তো আমরা কি জানি? শ্রেণী ব্যবধান, কত পার্থক্য হয়েছে। F1 আর F2 কেমনে বুঝবো? F1টা বুঝবি, এটা যদি আমরা অঙ্কন করলাম না, তাহলে আমরা প্রচুরক শ্রেণী বের করলাম। এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে F1 পাওয়া যায়। যেমন 20 থেকে 10 বাদ দিলে কত পাবো? 10। আচ্ছা, আর F2 কীভাবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে আমরা পাইমো F2। তার মানে 20 থেকে 12 বাদ দিলে 8, তাহলে 8 হয়ে যাবে F2। আর 10 হবে F1। কীভাবে 10 আসে? ওই যে এটা থেকে এটা বাদ দিব। কেন এটা থেকে এটা বাদ দিব? কারণ এটা প্রচুরক শ্রেণী। আর এটা বাদ দিব কেন F1 এর ক্ষেত্রে? কারণ প্রচুরক শ্রেণী থেকে, প্রচুরক শ্রেণীর মধ্যমান থেকে তার পূর্ববর্তী শ্রেণী কোনটা, মানে পূর্ব মানে কি আগের শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে আমরা পাই F1। আর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে আমরা পাই F2। তার মানে এটা মাইনাস এটা সমান F1, আর এটা মাইনাস এটা সমান F2। মাথায় এটা রাখতাম। ওকে, আচ্ছা মধ্যক আর প্রচুরকটা আবার ভাইয়া ক্লিয়ার করি একটু। ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে। যেমন মধ্যকের ক্ষেত্রে ভাইয়া কি বলছি? এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। এখানে আমরা এল কীভাবে বের করব? ঠিক আছে, আর প্রচুরক সমান এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এই দুটোটার ক্ষেত্রে এল বের করার নিয়ম একটু আলাদা। ঠিক আছে, যেমন আগে যেটা বলছি ভাইয়া ঠিক আছে হয়, কিন্তু একটু ট্রিক খাটানো লাগে। যেমন এলটা আমরা কীভাবে বের করতে পারি? এখানে মধ্যকের ক্ষেত্রে যদি আমরা এল বের করি, তাহলে পুরাটাকে যোগ করবো, পুরা গণসংখ্যাটারে যোগ করবো। পুরা গণসংখ্যাটা যোগ করলে আমরা পাইছি 60। তাই 60 2 দিয়ে ভাগ করবো। কত দিয়া? 2, তাহলে 30। এখন এখানে আমরা দেখবো কোন জায়গার মধ্যে 30 পাওয়া যায়। দেখ কোন জায়গার মধ্যে আমাদের 30 পাওয়া যায়। তাহলে 30 পাওয়ার জন্য দেখ 22-22-এর মধ্যে তো আমরা 30 পাবো না, এরপরে 42-এর মধ্যে 30 পাবো। তার মানে এই ঘরটাই রাইট, এই ঘরে 20টা এল। কিন্তু যদি এইখানে কোনো জায়গায় 32 থাকতো আর এইখানে চেঞ্জ আসতো, তাহলে আমরা ওইটাকে কাউন্ট করতে হইতো, কারণ যেখানে 30 আছে ওইটা আমাদের কাউন্ট হবে। মানে পুরা গণসংখ্যারে 2 দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাবো ওইটা থেকে একটু বড় বা ওইটার সমান যে মান পাবো, যেখানে পাবো, এই যে দেখ এখানে কত 22-এর বেশি 42-এর কম, মানে এইখানে পাচ্ছি আমি 30। এই জন্য এই ঘরটা রাইট। আর যখন আমরা প্রচুরক বের করবো এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, এক্ষেত্রে এল আমরা ধরবো সবথেকে বড় গণসংখ্যা যেটাই আছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী সবথেকে বড় গণসংখ্যা যেটা থাকবে সেটা প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে সবচেয়ে বড় যে গণসংখ্যা থাকবে সেটা প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্যকের ক্ষেত্রে এল বের করার নিয়ম হচ্ছে পুরা গণসংখ্যারে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে যে সংখ্যাটা পাবো, ধর পুরাটা যোগ করে আমি পাইছি কত 60, 60-এর 2 দিয়ে ভাগ করে পাইছি 30। তার মানে এখন দেখবো কোন ঘরে 30 আছে যোগ করে করে। যেমন এখানে 4 আর 8 যোগ করলে 12, 12 আর 10 যোগ করলে 22, 22 আর যোগ করলে 20 যোগ করলে 42, মানে যোগ করাটা মানে কি ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে 22 থেকে 42-এর মধ্যে, তার মানে এই ঘরটা, বুঝছিস? আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে করি মধ্যক আর প্রচুরক।
চলো প্রশ্নটা দেওয়া আছে এইরকম 2 3 4 11টা, বাপরে বাপ এতগুলো। একটা এগারোটা, ঠিক আছে। এনে দিলাম শ্রেণীবিভক্তি গণসংখ্যা, এটা প্রশ্নে দেওয়া। কত দেওয়া আছে শ্রেণীবৃত্তি? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, ঠিক আছে। গণসংখ্যা দেওয়া আছে 2 5 16 12 13, 2 5 16 12 13, 20 5 4 2 1। এখন এই কেসে তুই ভাইয়ারে বলতো সব থেকে বড় গণসংখ্যা আছে 20-এ, তার মানে কি এটাই হচ্ছে তোর মধ্যক শ্রেণী? না, এটা হবে না। এখন মধ্যক শ্রেণী কেন হবে না আর কি কোনটা হবে কীভাবে বুঝবো? এই পুরাটাকে যোগ করবো। কী করবো? এই পুরাটাকে আমি যোগ করবো। কী করতে হবে? পুরাটাকে যোগ করলে আমি পাইতেছি 80। 5 2 7, 7 আর 16 হচ্ছে তোর কত? 23, 23 আর 12 হচ্ছে আমার কত? 35, আর 13 হচ্ছে তোর 48, আর 20 কত হচ্ছে 68, আর 5 হচ্ছে 73। এটা যোগ করলে কত হয়? 77। এটা যোগ করলে কত হয়? 79, আর 1 যোগ করলে 80। এখন আমি কি বলছিলাম, মধ্যক মান কীভাবে বের করে? মধ্যকের ক্ষেত্রে এল সমান হচ্ছে 80/2, তার মানে 40। দেখতো এখানে কোন জায়গায় গেলে 40 হয়? 5 7 16 কত? 23, আর 12 কত হয়? 35, আর 13 কত হয়? 48। তাহলে তুই আমারে কত? আমার লাগবে 40, তাহলে 40 থেকে বেশি হয়ে গেছে 48। এখানে গেলে তো আমার হয়ে যায় 68, তাহলে আমার লাগবে 40। তার মানে তো এই ঘরেই আমার এটাই হচ্ছে মধ্যক শ্রেণীর মান। এইটা আমার মধ্যক শ্রেণী, এটা হবে মধ্যক শ্রেণী, বুঝছিস? ওকে, তার মানে প্রশ্ন হচ্ছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমার এক খ নম্বর প্রশ্নে দিয়ে দিছে মধ্যক নির্ণয় করো, মধ্যক অথবা প্রচুরক নির্ণয়, যে কোনো একটা থাকবে। আর ঘ নম্বরে দিয়ে দিবে তোর হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এগুলো নির্ণয় করতে, ঠিক আছে। তো আমাদের কাজ এখন, আগে তো দেখে ফেলছি আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা কেমনে হয়। এখন আমরা জাস্ট দেখবো মধ্যক অথবা প্রচুরক। আচ্ছা, আমরা দুটোই করি, চলো, মধ্যক আর প্রচুরক। তো আমরা প্রথমে কি লিখবো? মধ্যক আর প্রচুরকের জন্য সারণী, মধ্যক অথবা প্রচুরক নির্ণয়ের, যেটা লিখবি সেটার সারণী নির্ণয়ের। আর দুইটার সারণী কিন্তু দেখতে সেম। ওকে, টোটাল কয় ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘর। ওরে বাপরে, অনেক বড়। ওকে, লেটস সি কি আঁকাটা আমি আঁকছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এদিকে লাগবে 3টা করে। আমরা 4টা করে দিলে বেটার। আচ্ছা, তো আমরা এখানে 3টা করে দিলে হয়ে যাবে। 1টা 2টা 3টা করে কি লিখবো?
এই যে এখানে লিখবো শ্রেণীব্যক্তি, এখানে গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি কোনটা আগে যে লিখছিলাম এটা না, প্রশ্নে যেটা দেওয়া আছে, এখন এই প্রশ্নে দেওয়া আছে এগুলো। তাই হচ্ছে 1 থেকে, আচ্ছা এখানে লিখি আগে শ্রেণীব্যক্তি গণসংখ্যা আর হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। কি কি? শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যাকে বলে এফআই, আর ক্রমযোজিত গণসংখ্যাকে কি বলে? এফআই। গণসংখ্যাকে কি বলে? এফআই। গণসংখ্যা কি বলে? এফআই। আচ্ছা, শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যাকে কি বলে? এফআই। মুখস্থ রাখিস। গণসংখ্যাকে কি বলে? এফআই। ওকে, কত থেকে কত? 1 থেকে 10, 11 থেকে 20 এরকম। 10, 11 থেকে 20 এগুলো আমি মুখস্থ নাই, যে প্রশ্ন থেকে লিখতেছি। কত? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এগুলো প্রশ্নে যা আছে রে বাবা, আমি তাই লিখতেছি, এর বাইরে কিচ্ছু না। আবার কুইজ না যেটা করতে আসে, 91 থেকে 100। গণসংখ্যা যা আছে তাই লিখবো। 2, 5, 16, 12, 13, 2, 5, 16, 12, 13, এরপর কত? 20, 5, 4, 2, 1, 4, 2, 1। এই ক্রমযোজিত গণসংখ্যাটা কি? যোগফল। 2 এর 2 প্রথমটা, এইটার এটা যোগ কর, 2 এর 7, এটা যোগ কর, কত আসে? 30। দরকার বললে ক্যালকুলেটার লাগিয়ে যোগ করিস, সমস্যা নাই। এটা যোগ কর, কত আসে? 35। এটা যোগ কর, 48। এটা যোগ কর, 68। এটা যোগ কর, কত হয়? 73। তার এটার সাথে যোগ কর, কত আসে? 77। এটার সাথে যোগ কর, 79। এটার সাথে যোগ কর, 80। ক্রমযোজিত গণসংখ্যা আগেই শিখাইছি। এটা এখন এটার সাথে যোগ করে এটা পাইছি, এটার সাথে যোগ করে এটা পাইছি, এটার সাথে যোগ করে এটা পাবো, কোনাগুনি যোগ হইব। এটার সাথে যোগ করে এটা, 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 এটার সাথে যোগ করে এটা। ঠিক আছে? এখন আমরা যেহেতু কি বের করবো? মধ্যক। প্রচুরকের ক্ষেত্রে আমরা কি বলছি? সবথেকে বড় যে গণসংখ্যা, যেমন সবথেকে বড় গণসংখ্যা এখানে 20 আছে, তাই এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্যকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। মধ্যকের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে পুরাটার যোগফল। কত পাইছি আমরা? 80। 80কে 2 দিয়ে ভাগ করলে পাইছি 40। 40 কই আছে? এই যে 48-এর মধ্যে 40 আছে, 35। তার মানে এটা হবে আমাদের মধ্যক শ্রেণী। আর সবচেয়ে বড় যে গণসংখ্যা সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আবার বলতেছি, মধ্যক আর প্রচুরকের ক্ষেত্রে একটুই পার্থক্য। প্রচুরক হচ্ছে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা পাচ্ছি সেই শ্রেণী, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর মধ্যক কেমনে বের করি? পুরাটারে যোগ করে কত পাইতেছি? 80 পাইতেছি। কত পাইছি? 80। 80-রে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে যেটা পাইছি, কত পাইছি? 40। 40 কেসে আছে, এই 35-এর পরে আছে, আর 48-এর মধ্যে আছে। তার মানে 48-এর মধ্যে যেহেতু, তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাই আমরা মধ্যক বের করি। মধ্যক শ্রেণী সমান হচ্ছে n/2। কত? 80/2 সমান 40। তার মধ্যক শ্রেণী কোনটা? 40 যেটার মধ্যে আছে, ক্রমযোজিত গণসংখ্যা এটার মধ্যে আছে, তাই মধ্যক শ্রেণী হবে আমাদের কত? 41 থেকে 50। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, যেটা আমরা বের করে ফেলছি। এখন আমরা বের করবো মধ্যক। মধ্যক সমান L + n/2 - fc ইন্টু h / fm। ঠিক আছে? এল কোনটা? মধ্যক শ্রেণীর নিম্নমান। মধ্যক শ্রেণী কোনটা পাইছি আমরা? এটা পাইছি না? মধ্যক শ্রেণীর নিম্নমান হচ্ছে 41 প্লাস n/2। n মানে কত? 80। 80/2 কত? 40। ডিরেক্ট বসে ফেলতেছি। 40 মাইনাস এফসি। এফসি আমি কি বলছিলাম? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে এটা। কীভাবে বের করছে একটু আগে হাতে বললাম। এর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা। পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? এটা। তার মানে এটা 35। এইচ কেমন বের করি? পার্থক্যগত শ্রেণীব্যাপ্তি ব্যবধান 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10
ডিভাইডেড বাই এফএম। এফএম আমরা কি বলছিলাম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী তো এইটা, তাহলে এর গণসংখ্যা কোনটা, 13, তাহলে আনসার হচ্ছে 13। এটা তো ক্যালকুলেটর দিয়ে ইউজ করবি, ক্যালকুলেটর ইউজ করলে পেয়ে যাবি কত, 44.84। কত, 44.84। আচ্ছা, তারপরে প্রচুরক। প্রচুরক সমান এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা আমরা কেমনে বের করে বলছি, এল কোনটা, সবচেয়ে বড় যে গণসংখ্যা সেই শ্রেণী, সবচেয়ে বড় হচ্ছে 20, তাই এই শ্রেণী। কত, প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে কত 60, তাহলে এল হবে কি প্রচুরক শ্রেণীর নিম্নমান কোনটা, 51। প্রচুরক শ্রেণী তো এটা 51 থেকে 60, তাহলে নিম্নমান কত, 51 প্লাস F1 আমরা কি বলছিলাম, প্রচুরক শ্রেণীর মধ্যমান মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী, তাহলে 20 থেকে 13 বাদ দেয়, 20 থেকে 13 বাদ দিলে কত হয়, 7, ডিভাইডেড বাই আমরা F1 তো 7 পাইছি, 7 যোগ F2 প্রচুরক শ্রেণীর মধ্যম গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, 20 থেকে 5 বাদ দিলে কত আসে, 15, তাহলে বসাইলাম 15 ইন্টু এইচ আমরা কীভাবে বের করি, এইচ হচ্ছে পার্থক্যটা, কত পাইছিলাম 10, এখানে তো 10 বসাইছি তাই না, কীভাবে বসাইছি, এই যে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এটারে তুই যোগ করবি, যোগ করে আসবো কত, 54.18। আশা করি বুঝতে পারছোস, এখানে তোর কোনো প্রবলেম হবে না। তুই হচ্ছে এখন একটু গাইডের প্রবলেম সলভ কর। সবার প্রথমে তোকে যেটা করতে হবে, মধ্যক শ্রেণীর যদি বলে কি বলে মধ্যক নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো মধ্যক শ্রেণীর সারণী, এটা দেওয়ার দরকার নেই, প্রচুরক দেওয়ার দরকার নেই। তারপর এগুলো বসাবো, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, ক্রমযুত গণসংখ্যা, এই 4টা দিয়ে দিব। দেওয়ার পরে মধ্যক চাইছে না, তাহলে মধ্যক শ্রেণী কীভাবে বের করি, পুরোটারে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে কত, 40 কোন জায়গায় আছে, 40 আছে এই জায়গায়, তার মানে এই জায়গায়, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখন আমরা বসামো মধ্যক শ্রেণীর, এটা হচ্ছে আমাদের এফএম, এটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের এফএম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি এফএম, এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাই এটা হচ্ছে এফএম। আর এফসি কোনটা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, এটা পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুত গণসংখ্যা, এটা, তাই এটা হচ্ছে এফসি। আর এইচ কীভাবে বের করে, এইচ হচ্ছে যে পার্থক্যটা, এই যে 1 আর 10-এর মধ্যে কতটুকু ব্যবধান, 10। তারপর এই যে এইভাবে আমরা বের করবো n/2 এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। আর এল বের করে আমরা হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি, তাই মধ্যক শ্রেণী ছিল এটা, তাই এটা সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি এটা। আর প্রচুরকের ক্ষেত্রে এল হয় সব প্রচুরকের ক্ষেত্রে সবচেয়ে বড় যে গণসংখ্যা সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, তাই এটা সবচেয়ে বড়, কারণ এই যে দেখি এখানে সবগুলোর মধ্যে 20 সব থেকে বড়, তাই এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মানকে বলে, শ্রেণীব্যাপ্তিকে বলে এল, তাইলে এল। আর F1 কীভাবে বের করি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে F1। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, F2। তো এটা মাইনাস এটা করলে F1 পাই, তাহলে কত আসছে 7, আর এটা মাইনাস এটা করলে F2 পাই, তার মানে কত আসছে 15। মান বসাইছি, ক্যালকুলেটর করছি, ইজি। আবার বলতেছি সূত্র, মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম, মানগুলো বসাই দিব। প্রচুরক হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে আমাদের কোথায় আছে, কোথায় আমরা আমাদের ফর্মুলাটা আবার দেখে নিই। আয়তলেখের জন্য শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। আয়তলেখটা বক্সের আকারে হয়। গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে করতে হয়, তোর হচ্ছে প্রথমটা থেকে 0.5 কমাই, লাস্টেরটা থেকে 0.5 বাড়াই, এভাবে। মধ্যমান কীভাবে হয়, শ্রেণীব্যাপ্তি যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরে কি অজীব রেখা, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুত গণসংখ্যা। ক্রমযুত গণসংখ্যা কীভাবে হয় যেন, প্রথম গণসংখ্যাই প্রথম ক্রমযুত গণসংখ্যা, এরপরে গুণাগুণি যোগ করে বসাই, ঠিক আছে। আর গণসংখ্যা বহুভুজ কী হয়, উঠানামা করে অজীব রেখা শুধু উপরের দিকে ওঠে। তারপরে বলছি আমরা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। মধ্য কীভাবে বের করে, এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। এক্ষেত্রে আমরা কি বলছি, এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী আমরা কীভাবে বের করি, মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদেরকে যে জিনিসটা ফোকাস করতে হবে, সবগুলা গণসংখ্যার যোগফলরে 2 দিয়ে ভাগ করে ওই গণসংখ্যা যেটার মধ্যে পাইতেছি সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হচ্ছে এফএম। আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মানে মধ্যক শ্রেণীর আগের যে শ্রেণীটা তার ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে এফসি। তারপরে আমরা এল বলছি মধ্যক শ্রেণী, এল এর হচ্ছে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমরা মধ্যক কেমনে বের করি, ওই যে টোটাল গণসংখ্যারে 2 দিয়ে ভাগ করে যেটা পাইছি সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর সর্বনিম্ন তোর হচ্ছে কি বলে শ্রেণীব্যাপ্তি, ওইটা হচ্ছে এল। আর প্রচুরক শ্রেণীর ক্ষেত্রেও সর্বনিম্নটা। আর এইচ কীভাবে, ওই যে ব্যবধান কত,
দুটোটার মধ্যে। তার প্রচুরকের সূত্র এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। আশা করি এই চার্টে তোদের কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন গড় নির্ণয়ের সূত্র। আমরা কি কি দেখছি? আয়তলেখ, অজীব রেখা, তারপর হচ্ছে বহুভুজ, এগুলো দেখছি। তারপর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ক্ষেত্রে মধ্যক, প্রচুরক দেখলাম। গাণিতিক গড়টা দেখে নিই, তাহলে আমাদের আজকের মতো ক্লাসটা শেষ, যেটা 70 to 80% ডান। এটা দিয়ে অনেক মার্ক তোলা যাবে। জাস্ট একটা অংশ বাকি, যেটা হচ্ছে তোর অবিচ্ছিন্ন যদি থাকে, এরকম গুছানো যদি না থাকে তাহলে কেমনে করতে হয়, ওইটা আমি তোকে আলাদাভাবে দেখিয়ে দেবো যে গুছানো না থাকলে কীভাবে গুছাইতে হয়, তাহলে তুই বাকিগুলো পারবি। ঠিক আছে, টেনশনের কিছু নাই, ওইটা আমি লাইভ ক্লাসে দেখিয়ে দেবো, সমস্যা নেই, রেকর্ডেড দিব না। তো আমাদের যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, কী বলে? সংক্ষিপ্ত গড় নির্ণয় করো অথবা শুধুমাত্র গড় নির্ণয় করো যদি বলে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা শুধুমাত্র যদি গড় নির্ণয় করে বলে, তাহলে আমাদের সূত্র হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান অথবা গড় সমান এ প্লাস সামিশন অফ FI UI ডিভাইডেড বাই N, এটা N ইন্টু H। ঠিক আছে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে এ হচ্ছে আমাদের মধ্যমান, যেটা আমরা কাউন্ট করব। ঠিক আছে, সামিশন অফ F1 UI ডিভাইডেড বাই N ইন্টু H এক্ষেত্রে। আর FIটা হচ্ছে আমাদের গণসংখ্যা, FIটা হচ্ছে কি আমাদের কি গণসংখ্যা, একটুকে পড়াইছিলাম। UIটা হচ্ছে ধাপ বিচ্যুতি, UIটা কি ধাপ বিচ্যুতি। আমাদের F1টা কি গণসংখ্যা আর UIটা কি ধাপ বিচ্যুতি। আর H তো আমরা বলছি। আচ্ছা, যদি এইটা না দিয়ে আমাদের বলে শুধুমাত্র গাণিতিক গড় নির্ণয় করো, যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা গড় নির্ণয় করো, তাহলে এই সূত্র এ প্লাস সামিশন অফ FI UI ডিভাইডেড বাই N ইন্টু H আমরা এখনই প্র্যাকটিস করবো। যদি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গড় নির্ণয় করো বলে, তাহলে এটা সূত্র। আর যদি বলে গাণিতিক গড় নির্ণয় করো, কি বলে? গাণিতিক গড়, প্রশ্নটা বুঝতে হইব, গাণিতিক গড়, তাহলে আমাদের সূত্র হবে সামিশন অফ FI XI ডিভাইডেড বাই N। গাণিতিক গড় কি? সামিশন অফ FI XI ডিভাইডেড বাই N। তখন আমাদের কি করতে হবে? FI তো গণসংখ্যা আর XIটা হচ্ছে আমাদের মধ্যমান। XIটা কি মধ্যমান রে আমাদের টোটাল যে গণসংখ্যাটা আছে ওইটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। চল আমরা একটু দেখি, আবার বলে দিচ্ছি। যদি শুধু বলে গাণিতিক গড় নির্ণয় করে, তাহলে সামিশন অফ FI XI ডিভাইডেড বাই N এটা বসামো। এক্ষেত্রে FIটা হচ্ছে আমাদের গণসংখ্যা, XIটা হচ্ছে আমাদের মধ্যমান, আর N হচ্ছে টোটাল গণসংখ্যা। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করে, তাহলে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান এ সমান এ প্লাস সামিশন অফ FI UI ডিভাইডেড বাই N ইন্টু H। এক্ষেত্রে FIটা হচ্ছে আমাদের কি? FIটা হচ্ছে গণসংখ্যা আর UIটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ওকে, মাথায় রাখবি। যদি বলে শুধু গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে এই সূত্র। আর যদি বলে গাণিতিক পদ্ধতিতে গড়, গাণিতিক গড়, তাহলে এইটা। চল আমরা এখন একটু প্র্যাকটিস করি, তাহলে মনে করি আর প্রবলেম হবে না। সবার প্রথমে আমরা বের করি গাণিতিক গড় কীভাবে নির্ণয় করে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে গাণিতিক গড় আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর আসবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, বড় সূত্রটা। তাই আগে ছোটোটা দেখে নিই কীভাবে হয়, তারপর আমরা বলতেছি। তোদের প্রশ্ন দিছে কয়টা বক্স? 1 2 3 4 5 6 7 8টা। ওরে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আরেকটা বক্স লাগবে, 8টা। এখানে দিলাম কি শ্রেণী ব্যক্তি, হয় না গণসংখ্যা, এটা প্রশ্ন। ঠিক আছে, 25 থেকে 34, 34 থেকে 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে কত 74, 75 থেকে 84 আর 85 থেকে 94। গণসংখ্যা দেওয়া 5 10 15 20, 5 10 15 20 30 16 4। এটা হচ্ছে প্রশ্ন। এখন গ নম্বরের মধ্যে হয়
বলছে তোর গাণিতিক গড় নির্ণয় করো, ঠিক গড় নির্ণয় করো। আর যদি এটা না দিত তাহলে কি বলতো, যে বলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা ধর দিয়ে দিলাম, আরেকটা গ দিছে, মানে এই প্রশ্ন রাইখাই ধর গ নম্বর এইটা দিছিল অথবা এইটা দিছিল, যেখানে একটা আমরা দুটোই বের করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে এগুলো কর, তাহলে যেটা আসবো আমরা সেটাই পারবো। পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা যেহেতু শুধু বলছে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে আমাদের সবার প্রথমে গাণিতিক গড়ের জন্য আমরা চারটা বের করে ফেলি। এটা তো সুন্দর করে আঁকবি, আমি তো জাস্ট হাতে ক্যামেরা, তারপর আবার কি জন্য আমি সুন্দর করে আঁকতে পারতেছি না। তুই স্কেল দিয়ে সুন্দর করে আঁকবি। কয়টা? 1 2 3 4 5 6 7 8 টা। কয়টা গড়? 4টা করে দেবো আমরা। চারটা। প্রথমটা হবে শ্রেণীব্যাপ্তি, কি? তারপরে মধ্যমান, মধ্যমানকে যেন কি বলে, একটু আগে খালি পড়ছিলাম, মধ্যমানকে বলে এক্স আই, কি বলে এক্স আই। তারপরে গণসংখ্যা, গণসংখ্যাকে কি বলে, একটু আগে খালি পড়ছি, গণসংখ্যাকে বলে এফ আই, আর মধ্যমানকে এক্স আই। গণসংখ্যাকে এফ আই, মধ্যমানকে এক্স আই, গণসংখ্যাকে এফ আই, মধ্যমানকে এক্স আই। আর এটা হবে কি গণসংখ্যা আর মধ্যমানের গুণফল, তার মানে কি হয়ে যাবে এফ আই গণসংখ্যা আর এক্স আই মধ্যমান, তার মানে এফ আই এক্স আই মানে কি গণসংখ্যা গুণ মধ্যমান। ক্লিয়ার? জাস্ট মানটা বসা। এখন কী কী আছে শ্রেণীবৃত্তিতে? 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। আচ্ছা বেশি লিখে ফেলছি নাকি? 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা 9টা করে বেশি লিখে ফেলছি। আর গণসংখ্যা হচ্ছে কি, গণসংখ্যা হচ্ছে 5 10 15 20 30 16 4। আচ্ছা এখন এগুলো আমরা কেমনে বের করবো? এগুলো তুই যদি না পারো আমি একটা থাপ্পড় দিব। গণসংখ্যা মধ্যমান কেমনে বলছিলাম, মধ্যমান দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ কর 25 আর 34, 25 যোগ 34 ভাগ 2 কত আসতেছে? 29.5। এবারটা কত? 35 যোগ 44 2, 39.5। তাহলে দেখতে একটা প্যাটার্ন হয়ে গেছে, এখানে 29, এখানে 39, প্রত্যেকের সাথে 5 আসতেছে, তাহলে এটা কী হয়ে যাবে? 49.5, 59.5, 69.5, 79.5, এটা কী হবে? 89.5। তারপরে দেখ মিলাই, তুই সবগুলা ক্যালকুলেটর দিয়ে করিস, তো যদি কনফিউশন থাকে সমস্যা নাই। কত? 85 যোগ 94 ভাগ 2 কত? এই যে দেখ 89.5, এটাই আসছে। তুই যদি না পারো তাহলে তুই প্রত্যেকটারে কী করবি? 2টারে যোগ করে 2 দিয়ে ভাগ, 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 এবার 2টারে যোগ করে 2 দিয়া ভাগ করে দিবি, তাহলে হয়ে যাবে। এখন এক্স আই কেমনে বের করি? এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করে এটা পাবো, এটার সাথে এটা গুণ করে এটা পাবো, কত? 4। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি কত? 4 গুণ 4 কত আসে? 35 কত? 85। আচ্ছা প্রথম দিকে করি 29.5 গুণ 5, 147.5 আসছে। এটা মুখস্থ না, এটার সাথে এটা গুণ করে এটা পাইতেছি, এটার সাথে এটা গুণ করবো 39.5 10 395, এটার সাথে এটা গুণ 49
69.5 গুণ 15 742.5 এটার সাথে এটা গুণ 59.5 গুণ 20 1190 আচ্ছা এটার সাথে এটার গুণ 69.5 গুণ 30 2085 এটার সাথে এটা গুণ 79.5 গুণ 16 1272 এটার সাথে এটা গুণ 89 গুণ 4 358 এবং এই সবগুলার যোগফল বসাবো এখানে, ঠিক আছে? এই সবগুলার যোগফল হবে কি n, সবগুলার যোগফলটাই না বসায় দেব। তো এই সবগুলার যোগফল যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ fi xi, আর টোটাল গণসংখ্যা মানে কত পাইছি আমরা 100। এই সবগুলোর যোগ করলে কত পাইমু n সমান কত পাইমু 100। তো ক্যালকুলেটর দিয়ে সবগুলো যোগ কর, আবার এই সবগুলারও ক্যালকুলেটর দিয়ে যোগ কর, তাহলে কত আসে দেখ 354 দেখ এটা থেকে আসে 147.5 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 354 কত আসছে 6186। 6186। তাহলে আমাদের গাণিতিক গড়ের সমান সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। সামেশন অফ fi xi সমান কত পাইছি 6186, n এর মান কত 100, এটা দিয়ে 100 দিয়ে ভাগ করে আনসার ভাগ 100 কত আসতেছে 61.86, এটাই আমাদের আনসার, ঠিক আছে? 61.86 অথবা এটাই আমাদের আনসার গাণিতিক গড়। এখন গাণিতিক গড় কেমনে বের করে তো বুঝছস, যেহেতু গাণিতিক গড় চাইছে শ্রেণী ব্যক্তি এদিক গণসংখ্যা, মধ্যমানকে বলে xi, গণসংখ্যাকে বলে fi। এই দুইটারে মধ্যমান কেমনে বের করছে, দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাইছি এটা, এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করে পাইছি এটা, সেমভাবে সবগুলোরে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এগুলো পাই, আর এটারে গুণ করলে fi xi পাইছি। আর গাণিতিক গড়ের সূত্র কি সামেশন অফ fi xi, মানে যে এই দুইটার গুণফলের যেগুলো টোটাল গুণফলটা n দিয়ে আবার টোটাল, এই সবগুলার টোটাল গুণফল রে এই গণসংখ্যার টোটাল মান দিয়ে ভাগ করলে আমরা পাইমু কি গাণিতিক গড়। আচ্ছা, তার মানে আমরা গাণিতিক গড় নিয়ে আর কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের লাগবে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। যদি গাণিতিক গড় না আছে, যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চাই, তাহলে আমাদের সমস্যাটা, তাই না? চলো আমরা ওইটা একটু দেখি। আচ্ছা, আমরা আমাদের আগের প্রশ্নটাই আনসার করি, দেখি কিভাবে করে। তো আমরা সবার প্রথমে কটা ছিল 1 2 3 4 5 8টা বা 9টা ছিল, তোমরা ঘর রেখে ফেলি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা আঁকছি, 8টা লাগতে পারে। এখানে দেবো শ্রেণী ব্যক্তি, তারপরে আমরা মধ্যমান বের করতে শিখছি, গণসংখ্যা প্রশ্নেই দেওয়া থাকে, ধাপ বিচ্যুতি এটা এখন দেখামু। আমরা লিখি শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা। আচ্ছা, মধ্যমানকে বলে xi, যেটা আমাদের এখানে লাগবে না, তাও আমি দিয়ে দিচ্ছি আর কি।
ঠিক আছে। গণসংখ্যা ধাপ গণসংখ্যাকে কি বলে? এফআই। কি বলে? এফআই। তারপরে আমাদের ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে বলে ইউআই। ধাপ বিচ্যুতিকে বলে ইউআই। গণসংখ্যাকে এফআই। আর এটা কি? গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি মানে কি? এফআই ইউআই। গণসংখ্যা হচ্ছে এফআই, ধাপ বিচ্যুতি ইউআই। তাহলে গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণ করলে কী পাবো? এফআই ইউআই। এই দুটোর গুণ করলে এটা পাবো, মানে এগুলার গুণফল সেইগুলা। ঠিক আছে। এখন শ্রেণীবৃদ্ধি কী কী ছিল? 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে কত? 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। মধ্যমান তো আমরা আগে লিখছি, এই যে এগুলোর যোগ করে 2 দিয়ে ভাগ করে কত পাইছিলাম? 29.5। এটার ক্ষেত্রে কত পাইছিলাম? 39.5। এটার ক্ষেত্রে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করে কত পাইছিলাম? 49.5। সেমভাবে এই দুটোর যোগ করে 59.5, 69.5, 79.5। সেম এগুলোর এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে কত পাইছিলাম? 89.5। গণসংখ্যা কী ছিল? প্রশ্নই দেওয়া ছিল 5, 10, 15, 20, 30। 5, 10, 15, 20, 30, 16, 4। টোটাল গণসংখ্যা কত ছিল? 100। ধাপ বিচ্যুতি কেমনে লিখবো এখন শিখাই। ধাপ বিচ্যুতি লেখার নিয়ম হচ্ছে, এখানে কয়টা করে দেখ, 1টা 2টা, মানে যেগুলোতে মান আছে ওগুলো গুনবি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা না? তাহলে এর মিডিলে 0 বসামো। এর মিডিলে কি বসামো? 0। তার মানে 7, 1, 2, 3। এইটাতে 0 বসাম। মিডিল না এটা? এদিকে উপরে 3টা আছে, এদিকে নিচে 3টা আছে। আর উপরেরগুলোতে আমরা মাইনাস দিব, -1, -2, -3। নিচেরগুলোতে মাইনাস দেওয়া দরকার নেই, জাস্ট বসাবি 1, 2, 3। এটা বুঝছোস? এখানে যতগুলো ঘর আছে এর মিডিলের ঘরে আমরা 0 বসামু, উপরের দিকে -1, 2, 3, নিচের দিকে +1, 2, 3। আবার বলতেছি, এখানে যতগুলো ঘর আছে ধাপ বিচ্যুতি লেখার নিয়ম হচ্ছে সব মিডিলে, এখানে কয়টা ঘর? 7টা ঘর। যদি 6টা ঘর হইতো তাহলে সেম 3 নম্বর, যদি 10টা ঘর হইতো তাহলে 5 নম্বর করে, যদি 9টা ঘর হইতো 5 নম্বর করে, আর উপরে 4টা নিচে 4টা। যদি 11টা ঘর হইতো তাহলে 5 নম্বর করে, উপরে 5টা নিচে 5টা। যদি 13টা ঘর হইতো তাহলে 7 নম্বর করে, উপরে 6টা নিচে 6টা, এরকম। যেহেতু 7টা ঘর, কয়টা ঘর? 7টা ঘর, তাই 4 নম্বর করে, উপরের দিকে -3 পর্যন্ত, -1, -2, -3, আর নিচের দিকে +1, 2, 3, প্লাস দেওয়া লাগে না আর কি। এখন সামিশন অফ মানে এফআই ইউআই সমান কত হয় দেখ, 5, 3, 5, 15, মানে কত? -15। এটা গুণ করলে 10 দুগুণে 20, -20। এটা গুণ করলে -15 এখানে 15। 20-এর সাথে 0 গুণ করছে, যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়। ইনফিনিটি কোটি কোটি টাকার সাথে 0 গুণ করলে 0ই হবে। 30-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 গুণ করলে 30, 16 দুগুণে 32, 3, 4, 12। এখন সামিশন অফ, এগুলো তো হচ্ছে এফআই ইউআই, তাহলে সামিশন অফ এফআই ইউআই করতে হবে এখন। সামিশন অফ এফআই ইউআই। সামিশন অফ এফআই ইউআই মানে কি? সবগুলোর যোগফল। এখানে কত আছে? 15, 20, 35, আর কত? 15, 15, 30, আর 20 কত? 50। তাহলে মাইনাসের আছে 50, আর প্লাসের কত আছে দেখ, 30, 30, 60, 62, 72, 74। 74 থেকে 50 বাদ দিলে কত হয়? 74 থেকে 50 বাদ দিলে 22 থাকে না, সরি 74 থেকে 50 বাদ দিলে 24 থাকে। 74 থেকে 50 বাদ দিলে 24, তুই ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেল। আচ্ছা, তাহলে আমাদের গাণিতিক গড়ের সূত্র কী ছিল? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গড়, গাণিতিক গড় না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গড় নির্ণয়ের সূত্র। গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার সমান a প্লাস সামিশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এইচ। এখন আমরা কি বলছিলাম? এ বের করবো কেমনে? এ হচ্ছে আনুমানিক গড়। এ হচ্ছে কি? আনুমানিক গড়। এই যে ধাপ বিচ্যুতির মিডিলে 0 যেটা আছে, এটার বরাবর হচ্ছে আমরা আনুমানিক গড় পাবো। এটার মধ্যমানটাই হচ্ছে আমাদের আনুমানিক গড়। কি? ধাপ বিচ্যুতির ক্ষেত্রে 0 কোনটা পেয়েছি? এটা। তার মানে এই বরাবর মধ্যমান কোনটা আছে? এটা। তাই এটা হচ্ছে আনুমানিক গড়। আবার বলতেছি, এ কীভাবে বের করবো?
ধাপবিচ্যুতির মিডিলে কী ছিল, জিরো ছিল। ধাপবিচ্যুতির কোথায় ছিল, মিডিলে জিরো ছিল। আর জিরো বরাবর যে মধ্যমান সেটা হচ্ছে আনুমানিক গড়। তাহলে জিরো বরাবর কী ছিল, এ হচ্ছে আনুমানিক গড় কত, 59.5, 59.5 যুগ সামেশন এফ এফ আই ইউ সমান কত পাইছি, 24 ডিভাইডেড বাই এন কত পাইছি, 100 ইন্টু এইচ কত, 24 থেকে 34, সরি 25 থেকে 34, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 10। তাহলে আমাদের আনসার 10। এটার সাথে এটা ক্যালকুলেট করে আমরা পাইতেছি কত, 61.9। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা গড় নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপবিচ্যুতি, এফআই ইউআই। আর এফআই ইউআই যে সূত্র হচ্ছে কি, গড় ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এ কি হচ্ছে, এ হচ্ছে আনুমানিক গড়টা। এ হচ্ছে আনুমানিক গড় কীভাবে বের, যেটা হচ্ছে জিরো ধাপবিচ্যুতিতে ওই বরাবর যে মধ্যমানটা, তাহলে এটা বসাইছি। তারপর এফআই ইউআই বসালাম, এন মানে টোটাল গণসংখ্যা, আর এইচ তো আমরা জানি কীভাবে বের করতে হয়। এতটুকু পর্যন্তই আজকের মতো। একবার রিক্যাপ দিয়ে দিই 2 মিনিটে। পরিসংখ্যান আশা করি এতটুকুই তোদের 70 to 80% ডান। এটা দিয়ে এনাফ। জাস্ট খালি বিশৃঙ্খল যেগুলো থাকে ওগুলো একটু দেখামো পরে, সাজাইয়া লিখতে হবে। আয়তলেখ, শ্রেণীবৃত্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা মানে হচ্ছে বাদিকেরগুলো 0.5 কমে, ডান দিকেরটা 0.5 বাড়ে। গণসংখ্যা বহু, এটা কী হয়, বক্স আকারের। আর গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা। মধ্যমান কি, মধ্যমান হচ্ছে শ্রেণীবৃত্তির যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। অজীব রেখা কি, শ্রেণীবৃত্তি, গণসংখ্যা, ক্রমযুত গণসংখ্যা। ক্রমযুত গণসংখ্যা কি, গণসংখ্যাকে যোগ করে করে ক্রমযুত গণসংখ্যা পাওয়া যায়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 3টি। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফ এম। এল আমরা মধ্যকের ক্ষেত্রে এল নির্ণয় করি হচ্ছে টোটাল গণসংখ্যারে 2 দিয়ে ভাগ করে ওইটা যেই সংখ্যায় পাই ওটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর ক্ষেত্রে আমরা কী রাখছি, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী যেটা তার গণসংখ্যাকে এফ এম বলে। আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যেটা তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। তারপর এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী যেটা তার যে শ্রেণীব্যক্তিটা আছে ওইটার সর্বনিম্ন মান যেটা মানে কম যেটা ওইটা হচ্ছে এল। আর এইচ হচ্ছে কি, শ্রেণী ব্যবধান। প্রচুরক কি, প্রচুরক হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এল প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে এল আমরা কেমনে বের করি, এল বের করি হচ্ছে সবচেয়ে বড় যেই কী বলে সবচেয়ে বড় যে গণসংখ্যা আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর তার সর্বনিম্ন যেই মানটা সেটা হচ্ছে আমাদের এল। আর এফ ওয়ান কেমনে বের করি, এফ ওয়ান বের করি প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, মানে প্রচুরক শ্রেণী কোনটা, যেটা সবচেয়ে বেশি গণসংখ্যা ওইটা মাইনাস তার আগেরটারে বাদ দিলে হয় আমাদের এফ ওয়ান। আর ওইটার থেকে যদি তার পরেরটারে বাদ দিই তাহলে হয় এফ টু। আর এইচ তো আমরা কেমনে বের করি, যে গণি কত ব্যবধান, কত বেশি কম বেশি। তারপরে গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি, গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, ঠিক আছে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। ম্যাক্সিমাম টাইম এই সূত্রটা আসবো, এটা দিয়ে চাইবো, ঠিক আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গড় চাইবো। গাণিতিক গড় অনেক কম আসে, তাই যদি আসে তাহলে এইটা দিবি। 80 to 90% গেছে এটাই আসে, তাই একটু সাবধান হয়ে দিস, ঠিক আছে। আশা করি আজকের মতো এতটুকুই। আর কোনো কিছু না বুঝলে ভাইয়ারে মেসেজ দিস, ওকে।